ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না কার্টার মাস্টার মুস্তাফিজ। টাইগার স্কোয়াডে ফিরলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে জিততে জোর দিতে হবে ব্যাটিংয়ে মত বিশ্লেষকদের। এশিয়া কাপে ফাইনালের টিকিট পাওয়ার দৌড়ে টিকে রইল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 7 উইকেটের জয় আফ্রিদির দলের। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মঙ্গলবার আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ইনজুরির কারণে খেলা অনিশ্চিত মালিঙ্গা, রোহিত শর্মার। এবং বিএসএল এর লোগো উন্মোচনের পর বেহাল দশা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। একতরফা সিদ্ধান্ত থেকেই অনুষ্ঠান আয়োজনের দাবি উড়িয়ে দিলেন আয়োজকরা। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই এশিয়া কাপ প্রসঙ্গ। এশিয়া কাপ মিশনে বড় ধাক্কা খেল টাইগাররা। চোটের কারণে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না কার্টার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। তবে স্বস্তির খবর, মুস্তাফিজের জায়গায় দলে ডাক পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। বিসিবি থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা না হলেও বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে। সোমবার দলীয় অনুশীলন না থাকলেও পাক বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সফল হতে কোচ হাতুরু সিংহের অধীনে ব্যাটিং অনুশীলন করেন তামিম, মুশফিক ও সৌম্য। লঙ্কা বধের পর টাইগাররা সম্ভাবনা জাগিয়ে তুলেছে এশিয়া কাপের ফাইনালে খেলার। শক্তিশালী পাকিস্তানকে হারাতে পারলেই সত্যি হবে সেই স্বপ্নের। তবে তার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইন আর গুরুতর হয়ে উঠেছে মুস্তাফিজের। তাই এশিয়া কাপের পরে ম্যাচগুলোতে তাকে আর পাওয়া যাবে না। আসলে শেষটায় কাটার মাস্টারের বদলি হচ্ছেন তামিম ইকবাল। সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানের মুখ দেখে দেশে ফিরেই সরাসরি মিরপুরের ইনডোরে অনুশীলনে নেমে পড়েছেন তামিম ইকবাল, সাথে কোচ চান্ডিকা হাথুরু সিংহে। এশিয়া কাপে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। তাই দলে তামিমের অন্তর্ভুক্তি নিশ্চয়ই স্বস্তি ফেরাবে টিম ম্যানেজমেন্টে। অনুশীলন শেষে দেশসেরা এই ড্যাশিং ওপেনারকে পুত্র সন্তানের পিতা হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকরা। বাংলাদেশে ব্যাটিং এর বড় স্তম্ভ মুশফিক। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মিস্টার ডিপেন্ডেবল রান খরায় থাকায় বেগ পেতে হচ্ছে মিডল অর্ডারকে। তাই পরের ম্যাচগুলোতে রানে ফিরতে ব্যক্তিগত অনুশীলনে মুশির চেষ্টা ভুলগুলো শুধরে নেবার। ফাইনালের পথে এগিয়ে যেতে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে পাকিস্তানের বোলিং অ্যাটাক, বিশেষ করে মোহাম্মদ আমিরের স্পেল। পাক বোলারদের মোকাবেলা করতেই হাথুরুর স্কুলে ব্যাটিং নিয়ে আরো বেশি মনোযোগী অফ ফর্মে থাকা সৌম্য সরকার। রানের জন্য লড়ছেন এই ওপেনার। পাকিস্তানকে হারাতে যে ব্যাটিং এ ভালো না করলেই নয়। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে হারের পর দুর্দান্ত বোলিং পারফরমেন্সে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়েছে টিম বাংলাদেশ। আরও একটি এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। বিশ্লেষক ও ক্রীড়া সংশ্লিষ্টরা জানালেন, পাকিস্তানের বিপক্ষে জিততে ব্যাটিংয়েও ধার বাড়াতে হবে। সাব্বিরের মতো জ্বলে উঠতে হবে সিনিয়র ব্যাটসম্যানদেরও। আর বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে সন্তুষ্ট নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আরও একটি এশিয়া কাপ, আরও একটি ফাইনালের হাতছানি। তাসকিনের ক্ষুরধার ওপেনিং স্পেল, আলামিনের পারফেক্ট ডেড বোলিং আর মুস্তাফিজের ভেরিয়েশন ভারতের টপ অর্ডারের ভিত নাড়াতে আর আরব আমিরাত শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে বড় ভূমিকা রাখে টাইগার বোলিং আক্রমণ। মুদ্রার উল্টো পিঠে চোখ রাঙাচ্ছে ব্যাটিং এর দৈন্যতা। এক সাব্বির ছাড়া যে কেউই নিজের খেলাটা খেলতে পারছেন না। আশিস নেহরা, নবাগত হার্দিক পান্ডে কিংবা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। বল হাতে যেই আসুক না কেন উদ্বোধনী জুটি যেন ক্রিজে থাকতেই আগ্রহী নয়। ক্রিকেট সংশ্লিষ্টরা জানালেন, বোলিং এর উপর নির্ভর করেই জয়ের ছক কষতে হবে টাইগারদের। ব্যাটিং অর্ডার বলেন বা ব্যাটসম্যানদের যে অ্যাটাকিং মুড বা অ্যাটাকিং শট খেলা, সবকিছু মিলে আমাদের টার্গেট কিন্তু 150-র উপরে খুব একটা কখনই যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি দেখবেন অন্যান্য দেশ হয়তো 170-80 করতে পারে, বাট আমাদের যে ব্যাটিং অর্ডার বা ব্যাটিং সেট আপটা হয়েছে সেখানে আমাদের টার্গেট কিন্তু সবসময় থাকবে 150 অ্যারাউন্ড। শুরুতে কিন্তু অনেক বল সুইং করছে। টি-20 ক্রিকেটে এত সুইং করলে ওপেনারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়, কারণ ওপেনারদের উপর একটা দায়িত্বই থাকে যে শুরুতেই যে রান করে দিয়ে আসা। সতীর্থরা যখন ব্যাটিংয়ে ব্যর্থ, তখন উইকেটের চারপাশেই সমান স্বচ্ছন্দ সাব্বির রহমান। ক্রিজে দাঁড়িয়ে সামান্য স্টান্স পরিবর্তন করে ভরকে দেন প্রতিপক্ষ বোলারদের। বিশ্লেষকরাও পঞ্চমুখ সাব্বির বন্দনায়। সব ধরনের ফর্মেটে ভালো করে সামর্থ্য আছে। ডেফিনেট টি-20 ক্রিকেটে একটু স্পেশাল অ্যাবিলিটি লাগে, যেটা ওর মধ্যে খুব ভালো মতো আছে, অন্যদের থেকে মনে একটু বেশি আছে। সব মিলিয়ে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও এশিয়া কাপের মঞ্চে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাবেকরাও বিশ্বাস করেন, পাকিস্তানের বিপক্ষে ফেভারিট থাকবে টাইগাররা। এই এশিয়া কাপটা কিন্তু আমাদের বেশ ভালোই যাচ্ছে। প্রথম ম্যাচটা হয়তো হেরে গেছি, দ্যাটস ফাইন, বাট পরের দুটি ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করেছি এবং ফাইনাল থেকে
জাস্ট এক পা দূরে দাঁড়িয়ে আছি। যে কোনো ফরম্যাটে যে কোনো লেভেলে চ্যাম্পিয়ন হওয়ার অ্যাবিলিটি আমাদের রয়েছে। টি-20তে কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচ জেতাটা আমাদের মনে কনফিডেন্স দিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে তো ডু অর ডাই ম্যাচ আমি বলবো। এখানে অনেক ক্যালকুলেশন আছে, রান রেটের ব্যাপার, 2টা উইন হলে কী হবে না হবে, সব কিছু বাদ দিয়ে সিম্পল ক্যালকুলেশন যদি আমরা দেখি সেটা হলো পাকিস্তানের সঙ্গে উইন করা। সো আমার কাছে মনে হয় যে পাকিস্তান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 7 উইকেটে হারিয়েছে পাকিস্তান। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শাইমান আনোয়ারের ব্যাটিং দৃঢ়তায় 6 উইকেট হারিয়ে 129 রান করে মধ্যপ্রাচ্যের দলটি। জবাবে ব্যাট করতে নেমে শোয়েব মালিক ও উমর আকমলের অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে 3 উইকেট হারিয়ে 8 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিদিরা। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। টি-20 ইতিহাসে প্রথম দল হিসেবে 100তম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান, আর সেই ম্যাচে জয়ের জন্য লক্ষ্যমাত্রা মাত্র 130 রানে। হেসে খেলে জয়ের বন্দরে পৌঁছে ম্যাচটিকে স্মরণীয় করে রাখবে আফ্রিদিরা। শুধু পাকিস্তানি সমর্থকরাই নয়, একেবারেই নিরপেক্ষ দর্শকদেরও ধারণা ছিল সেটি। কিন্তু এ যাত্রায় পাকিস্তানি ব্যাটসম্যানরা যেভাবে শুরু করলেন, হয়তো ঘুমের ঘুরে স্বপ্নেও সেই দৃশ্য মনে করতে চাইবেন না কোনো পাকিস্তানি ক্রিকেট ভক্ত। দলীয় 11 রানেই শারজিল ও খুররমের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। এরপর দলীয় 17 রানে হাফিজও ফিরে গেলে মহা বিপদে পড়ে ওয়াকার ইউনুসের দল। পাকিস্তানি ব্যাটিং লাইনআপের ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। প্রথম 2 ওভারে 5 রানে তিনি একাই তুলে নেন পাকিস্তানের টপ অর্ডারের 3টি উইকেট। এরপরই ওয়াকার ইউনুস বাহিনীর ঘুরে দাঁড়ানোর গল্প শুরু, যে গল্পের রচয়িতা শোয়েব মালিক ও উমর আকমল। চতুর্থ উইকেটে রেকর্ড 114 রানের জুটি গড়ে পাকিস্তানের জয়ের রাস্তাটা পরিষ্কার করেন তারা দুজন। 20 রানের নিচে 3 উইকেট হারানোর পর এটি টি-20 ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। মালিক 49 বলে 63 ও আকমল 46 বলে 50 রান করে অপরাজিত থাকেন। এর আগে টস জয়ী আরব আমিরাতের ব্যাটিং এর শুরুটাও ভালো হয়নি। পাকিস্তানি পেসারদের নিয়ন্ত্রিত বোলিং এ স্কোরবোর্ডে 12 রান তুলতেই 2 ওপেনার সহ তারা হারিয়ে বসে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে। এরপরই দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান শাইমান আনোয়ার। দলের বিপর্যস্ত অবস্থায় এক প্রান্ত আগলে রেখে 42 বলে খেলেন 46 রানের দারুণ এক ইনিংস। এরপর মোহাম্মদ উসমানের 21 ও অধিনায়ক আমজাদ জাভেদের অপরাজিত 27 রানের সুবাদে 129 রানের সম্মানজনক স্কোর পায় আকিব জাভেদের দল। টি-20 ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন 1.50 ইকোনমি রেটে 4 ওভারে 6 রান দিয়ে পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির নেন 2টি উইকেট। এই জয়ে পাকিস্তান এশিয়া কাপে টিকে রইল। মূল পর্বে এখনো জয়ের দেখা না পাওয়া আরব আমিরাতকে বিদায় নিতে হচ্ছে শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের সান্ত্বনা নিয়ে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দলের বোলিং ও ব্যাটিং বিভাগের উপর আস্থা রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত, এমনটাই জানালেন দলের নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিন। পাশাপাশি শ্রীলঙ্কার প্রতি সমীহ থাকলেও লাসিথ মালিঙ্গার দলে না থাকায় তা ভারতের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন এই স্পিনার। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচটি টিকে থাকার লড়াই হলেও ম্যাচের আগের দিন অনুশীলনে নামেনি লঙ্কানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সন্ধে 7:30টায়। এশিয়া কাপ শুরুর কদিন আগেই নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জেতার সুখ স্মৃতি এখনও তরতাজা টিম ইন্ডিয়ার। তাই এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী ধোনি অশ্বিনরা। তবুও ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেল টি-20 র্যাঙ্কিং শীর্ষ দলটির। এদিকে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শিখর ধাওয়ানের পর রোহিত শর্মার ইনজুরির কারণে এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলো না খেলার শঙ্কা রয়েছে, যা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দলের শক্তিশালী বোলিং বিভাগ ও কোহলি পান্ডেরা ফর্মে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস স্পিনার রবিচন্দ্র অশ্বিনের। তাছাড়া যে কোনো উইকেট বা কন্ডিশনেই টিম ইন্ডিয়া মানিয়ে নিতে পারে বলে মনে করেন তিনি। আমাদের বোলাররা দারুণ ছন্দে আছে। নেহরা, জাসপ্রীত প্রতি ম্যাচে আস্থার প্রতিদান দিচ্ছেন। পাশাপাশি কোহলি সহ অন্যান্য ব্যাটসম্যানরা তো আছেনই। তাই অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও দলের সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলবে। এদিকে চোটের কারণে শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা না থাকার সম্ভাবনা আছে। যদিও শুধু একজনকে নিয়ে ভাবতে নারাজ অশ্বিন, বরং টি-20 র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা শ্রীলঙ্কা দলকে সমীহের চোখে দেখছেন তিনি। মালিঙ্গা থাকা বা না থাকায় কিছু যায় আসে না, তবে তার মতো বিশ্বমানের বোলার মূল একাদশে না থাকাটা প্রতিপক্ষ দলের জন্য ইতিবাচক। তবে এই বিষয়টিকে আমি শ্রীলঙ্কার দুর্বলতা হিসেবে মানতে রাজি নই। নিজেদের দিনে যে কেউ জ্বলে উঠতে পারে, আর বিশ্বের শীর্ষ 10 দলের মতো শ্রীলঙ্কা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। এদিকে সবশেষ ম্যাচে বাংলার টাইগারদের কাছে হারের কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের জন্য।
কারণ 2 ম্যাচে 1 জয় ও 1 হার ম্যাথিউস পেরেরাদের। তাই ভারতের বিপক্ষে ম্যাচটি এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। পাশাপাশি এই ম্যাচেও অনিশ্চিত লাসিথ মালিঙ্গার খেলার বিষয়টি। তাই সবকিছু মিলিয়ে বেশ চাপের মুখে থাকলেও ম্যাচের আগের দিন অনুশীলন করেনি লঙ্কানরা। এদিকে মুখোমুখি 6 বারের দেখায় সমান 3টি করে জয় রয়েছে দু দলেরই। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চতুর্থ রাউন্ডের খেলায় মঙ্গলবার মাঠে নামবে 4টি দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পূর্বাঞ্চল মুখোমুখি হবে মধ্যাঞ্চলের। অন্য ম্যাচে শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে দক্ষিণাঞ্চল খেলবে উত্তরাঞ্চলের বিপক্ষে। তৃতীয় রাউন্ডের খেলায় উত্তরাঞ্চলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে মধ্যাঞ্চল। তাদের সংগ্রহ 34 পয়েন্ট। অন্যদিকে এবারের আসরে প্রথম হারের স্বাদ পাওয়ায় উত্তরাঞ্চলকে হারাতে হয়েছে শীর্ষস্থান। তাই শিরোপা জয়ের জন্য দু দলের কাছেই গুরুত্বপূর্ণ চতুর্থ রাউন্ডের খেলা। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে ড্র করলেও এখনও শিরোপার লড়াইয়ে টিকে আছে পূর্বাঞ্চল। 3 ম্যাচে তাদের সংগ্রহ 24 পয়েন্ট। আর এখনও জয়ের দেখা না পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের সংগ্রহ 15 পয়েন্ট। এবার দেশের ফুটবলের খবর। আরব আমিরাত এবং জর্ডানের বিপক্ষে ম্যাচে গোলরক্ষকদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক প্রশিক্ষক আতিকুর রহমান। তবে বাকি সময়টুকুতে নিজেদের ঠিকভাবে প্রস্তুত করে তুলতে পারলে এই 2 ম্যাচেও বাংলাদেশের গোলরক্ষকরা ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাশিয়া বিশ্বকাপ বাছাই এখন পর্যন্ত 7 ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে 2 গোল করার বিপরীতে লাল সবুজের প্রতিনিধিরা হজম করেছে 24 গোল। এই পরিসংখ্যান স্পষ্ট প্রতিপক্ষের ফরোয়ার্ডদের কাছে কতটা অসহায় ছিল বাংলার গোলরক্ষকরা। কয়েক মাসের ব্যবধানে আবারও এমনই পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে জর্ডানের বিপক্ষে 4-0 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার লড়াইটা প্রতিপক্ষের মাঠে হচ্ছে বলে চোখ রাঙাচ্ছে আরো ভয়ঙ্কর কিছু। পাশাপাশি আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচটিতেও হিমেলদের কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করছেন গোলকিপিং কোচ। অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ ওরা খুব ভালো টিম, এটা নো ডাউট। কারণ আমরা এখানে 4 গোলে করছে। আমরা চেষ্টা করব যে আমরা যাতে আমাদের গোল পোস্টে যাতে সুরক্ষিত থাকে। যে ল্যাকিংসগুলি আছে ওটা আমি 2-3 দিনের মধ্যে ফাইন্ড আউট করে দেন আমি আমার স্ট্র্যাটেজি ঠিক করবো যে কিভাবে কোন পয়েন্টে আমার প্র্যাকটিস করাইতে হবে। এদিকে নিষিদ্ধের প্রক্রিয়ায় থাকায় দলে ডাক পাননি গেল কয়েক ম্যাচে আলো ছড়ানো গোলরক্ষক শহীদুল ইসলাম। তাই কোচের প্রশিক্ষণ চলছে হিমেল, রানা আর লিটনকে ঘিরেই। কিন্তু এখান থেকে কেউ চোটে পড়লে সেটা দলের জন্য চরম দুর্ভোগ বয়ে আনতে বলে শঙ্কা প্রকাশ করছেন কোচ। ভালো গোলকিপার এখন আমি পাচ্ছি না এখানে, হ্যাঁ পেলে তো সেখান থেকে যে বেস্ট হবে। আমার একটা জিনিস কি, খুব ভালো গোলকিপার একসময় দেখা গেলো যে মানে এই সময়টা তার জন্য খারাপ যাচ্ছে, ঠিক না? এরকম হয়, দেখা গেলো যে আমি ওই সময় অন্য একটা গোলকিপারকে রেডি করতে পারি। আর এখানে যেহেতু একটা সিচুয়েশন হয়েছে, আমাকে অবশ্যই এই দিকেই নজর দিতে হবে আর কি। তবে গোলরক্ষককে ঠিকভাবে তৈরি করা হলেও দলের ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের সঙ্গে যদি তার সমন্বয় না হয়, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন এই প্রশিক্ষক। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। লিগ কাপের ফাইনালে লিভারপুলকে টাই ব্রেকে 3-1 গোলে হারালো সিটিজেনরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বাংলাদেশ সুপার লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানের ভেন্যু নির্বাচন নিয়ে চলছে নানা মহলে আলোচনা সমালোচনা। অনুষ্ঠান ভেন্যু হিসাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ ব্যবহার একতরফা সিদ্ধান্ত থেকেই এসেছে, এমন মত মাঠ পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুলের। তবে সাইপ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের দাবি, ফুটবলের স্বার্থেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে করা হয় এই মহা আয়োজন। এক নজরে দেখলে ভিড়মি খেতে হয়। স্টেডিয়াম নাকি সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়? মাঠের সিংহভাগ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঠ, পেরেক আর বালির মিশ্রণ। সজীব ঘাস পরিণত হয়েছে এখন প্রাণহীন হলুদ ঘাসে। স্টেডিয়ামের সবুজ ঘাসে আবর্জনার স্তূপ। জাকজমক অনুষ্ঠানের মহাযজ্ঞে ক্ষতবিক্ষত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। 8 মার্চ এফসি কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ এখানেই। মহারণের আগে কতটা প্রস্তুত থাকবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম? প্রভাব তো পড়বেই। 2টা বার পোস্ট খুলে ফেলেছে। জাতীয় অনুষ্ঠানেও আমরা এই ধরনের বার পোস্ট একটা উঠে ফেলায় 2টা উঠানো লাগে না। সবুজ ঘাস যেখানে ফুটবল হবে, সেখানে এইভাবে টেবিল ঘেরা চা পানের খাওয়ার
ব্যবস্থা 20, 21, 22 তারিখ থেকে এই মাঠে স্টেজ বানানো শুরু করছে। বালু ফেলা হয়েছে এবং এই বালু থাকলে ঘাস গজানো কঠিন। সব অভিযোগ যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন আয়োজক প্রতিষ্ঠান প্রধান। ফুটবলে গণজোয়ার আনতেই স্টেডিয়ামের ব্যবহার, সেই সঙ্গে সমালোচকদের ভিন্ন বার্তাও দিয়েছেন বিএসএল এর আয়োজক। যারা সমালোচনা করেন তাদের দিয়ে ফুটবলের ডেভেলপমেন্ট এদেশে হবে না। তাই যদি হতো তাহলে এই গত 20 বছরের ফুটবল কিন্তু অন্তত এশিয়ান লেভেলে একটা জায়গায় চলে যেত। যিনি সমালোচনা করতেছেন যে ঘাসের মধ্যে কেন, ফুটবলটা কোথায় খেলা হয়? ফুটবল কিন্তু কোনো হল রুমের মধ্যে ফুটবল খেলা হয় না, প্রপার ফুটবল খেলা হয় মাঠে খেলা হয়। আমরা ফুটবল থেকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে এসেছি। তর্ক বিতর্কের রেশ টেনে না ধরে চলছে পাল্টাপাল্টি তীর ছড়াছড়ি। অথচ মাঠের বেহাল অবস্থার কথা মাথায় রেখেই বাতিল হয়েছিল ক্লিন ঢাকা কনসার্ট। তাহলে কি কোটি টাকার বিএসএল এর লোগো উন্মোচনের অনুষ্ঠান অনিয়মকেও নিয়মে রূপ দিয়েছে? রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে 3রা মার্চ থেকে শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। 20 দলের অংশগ্রহণে অনূর্ধ্ব 16 ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। চ্যাম্পিয়ন হবার দৌড়ে লড়বে 4টি গ্রুপের মোট 20টি দল। ভবিষ্যতের মনে মুন্না আলফাজ তৈরি করতেই পাইওনিয়ার ফুটবল লিগ। জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই প্রতিযোগিতা। একই সঙ্গে বিভিন্ন গ্রুপের প্রাইজ মানির বাড়ানোর উপর জোর দিয়েছেন আয়োজকরা। গ্রুপ পর্ব থেকে 2টি করে দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। কোয়ার্টার ফাইনালের খেলা অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ হবে। এখান থেকে বিজয়ীদের নিয়ে সেমিফাইনাল এবং সবশেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গ, শুরুতেই লা লিগার খবর। চলতি মৌসুমে সব আসর মিলে টানা 34 ম্যাচ অপরাজিত থেকে রিয়াল মাদ্রিদের রেকর্ড স্পর্শ করল জায়ান্ট বার্সেলোনা। সেভিয়াকে 2-1 গোলে হারিয়ে মাদ্রিদ ইস্তানদের রেকর্ড স্পর্শ করেছে লুই এনরিকের শিষ্যরা। আর রায়ো ভায়াকানোর বিপক্ষে সামনের ম্যাচে জয় কিংবা ড্র করলেই সর্বোচ্চ 35 ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে কাতালানরা। বার্সেলোনার ম্যাচের 20 মিনিটে বিতালোর গোলে এগিয়ে যায় দ্য আন্দালুসিয়ানরা। বার্সার সমর্থকদের ঘিরে ধরে প্রায় 4 মাসের পুরনো স্মৃতি। 31 মিনিটে ফ্রি কিক থেকে কাতালানদের সমতায় ফেরান ফুটবল জাদুকর লিও। 40 মিনিটে গোল করে ন্যু ক্যাম্পের গ্যালারি ভরা দর্শককে আনন্দে মাতান স্প্যানিশ ডিফেন্ডার পিকে। এর রেকর্ড বইয়ের পাতা নাকি স্পর্শ করে না এনরিককে। রেকর্ড নিয়ে আমি কখনোই ভাবি না। রেকর্ড আমার তখনই ভালো লাগে যখন আমরা কোনো শিরোপা জিতি। শিরোপা ছাড়া সব রেকর্ডই মূল্যহীন। মৌসুমের প্রথম দিন থেকেই শিরোপার পরিকল্পনায় এগিয়ে চলছি আমরা, আর সে পথে অনেকটা এগিয়েও গেছি। ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে জুভেন্টাস। এই জয়ে 57 পয়েন্ট নিয়ে 2-এ থাকা নাপোলির চেয়ে 4 পয়েন্ট বেশি নিয়ে শিরোপা রেসে আবারও একটু এগিয়ে গেল ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে ফ্রেঞ্চ লিগে মৌসুমের প্রথম হারে লজ্জা পেয়েছে প্যারিস সেন্ট জার্মি। লিওর কাছে 2-1 গোলে হেরেছে তারকা সমৃদ্ধ দল পিএসজি। সবশেষ টানা 5 মৌসুমের লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস এখন ইতালির ঘরোয়া ফুটবলের ত্রাসের নাম। এ মৌসুমেও শিরোপার শক্ত দাবিদার জুভরাই। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে খেলা একাদশে আনেন 3টি পরিবর্তন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা জুভরা যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে জুভেন্টাসকে এগিয়ে নেন লিওনার্দো বেনুচ্চি। এরপর ম্যাচে 83 মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগটা পুরোপুরি কাজে লাগান আলভেরো মোরাতা। পেনাল্টি থেকে তার করা গোলে 2-0-তে এগিয়ে যায় জুভেন্টাস। তবে তারপরও ম্যাচে ফেরার চেষ্টা করেছে ইন্টার। যদিও জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফনের গ্লাভস ফাঁকি দিয়ে জালের ঠিকানা পায়নি তারা। ফলে লিগে বুফনের 746 মিনিট গোল হজম না করার রেকর্ডের সঙ্গে সাদা কালো জার্সিধারীরা নাপোলির চেয়ে 4 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান মজবুত করার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে। অন্যদিকে ফ্রেঞ্চ লিগে শিরোপা অনেকটাই নিশ্চিত, কিন্তু ইব্রাহিমোভিচ, কাভানি, লুকাস লিভারপুলের স্বপ্ন গুড়িয়ে দিয়ে এই মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। লিগ কাপের ফাইনালে নির্ধারিত অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলের সমতায় থাকায় টাই ব্রেকারে অল রেডদের 3-1 গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে সিটিজেনরা। লিগ কাপে এটি ম্যানচেস্টার সিটির চতুর্থ শিরোপা। বিখ্যাত ওয়েমলি স্টেডিয়ামে আরেকবার শিরোপা উল্লাসে মেতে উঠল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা লিগ কাপের চতুর্থবারের মতো চুম্বন দিতে পারল ম্যানুয়েল পেলেগিনির শিষ্যরা। তবে ওয়েমলির সবুজ গালিচায় বিজয়ের গল্প রচনা মোটেও সহজ ছিল না ম্যান সিটির জন্য।
ম্যাচের শুরু থেকে দারুণ কিছু আক্রমণে গোছানো হলেও সহায় ছিলেন না ভাগ্য বিধাতা। কখনো বার পোস্ট, কখনো বা লিভারপুলের অতন্দ্র প্রহরী সিমন মিগলেত হয়ে ওঠেন চীনের প্রাচীর। তাই দাপটে খেলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার রেস থেকে ছিটকে পড়া সিটিজেনদের গোল বঞ্চিত থাকতে হয় প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রত্যাশার প্রাপ্তি মেলে। ৪৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনো তীব্র শটের সামনে এবার বাধার দেয়াল হতে পারেননি লিভারপুলের গোলরক্ষক মিগনোলেত। তবে গোল হজম করে ঠিকই খেলায় ফেরে অলরেডরা। অ্যাডাম লালোনা না পারলেও অনায়াসে গোল করে সমতায় ফেরান কোতিনহো। খেলা শেষ হবার ৫ মিনিট আগে ফার্নান্দিনোর শট দক্ষতার সাথে সেভ করে প্রাথমিক অবস্থায় লিভারপুলকে হার থেকে বাঁচান ওই দৃঢ়প্রতিজ্ঞ গোলরক্ষক মিগনোলেত। কিন্তু শেষটায় পারল না অলরেডদের ফুটবলাররা। পেনাল্টি শুটআউটে ৩-৩টা মিস করলে আক্ষেপের সাথে সূক্ষ্মতা গড়তে হয় লিভারপুলকে। অন্য দৃশ্যে বিজয়ের বুনো উল্লাসে মেতে ওঠে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ফিফা ফুটবল জাদুঘরের উদ্বোধন করলেন সদ্য নিযুক্ত সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনোর এটি প্রথম কাজ। জুরিখে সাধারণ জনগণের জন্য ফুটবল জাদুঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নবনিযুক্ত সভাপতি। ৩,০০০ বর্গফুটের এই জাদুঘরে ফুটবল ইতিহাস ও ঐতিহ্যের সাথে দর্শনার্থীদের জন্য রয়েছে প্রায় সব ধরনের আধুনিক যুগের সুবিধা। স্টিফেন জাস্টের তত্ত্বাবধানে ফিফা ফুটবল জাদুঘরটি প্রস্তুত করতে সময় লেগেছিল ২ বছর। এখানে প্রায় ১,০০০-এরও বেশি ফুটবল উপকরণ, প্রায় ১,৫০০ ছবি এবং ৫০০ ভিডিও দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও এখানে প্রদর্শন করা হচ্ছে ফিফার বর্তমান নারী ও পুরুষ ফুটবল দলের বিশ্বকাপের আসল শিরোপা। ফুটবল প্রেমীদের একবার হলেও এখানে আসা উচিত। প্রাথমিকভাবে ফুটবল জাদুঘরে দেশ বা ক্লাবের জার্সিগুলো দেখা যায়, কিন্তু এখানে আমরা বিভিন্ন দেশের ও ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অনেকাংশে সফলও হয়েছি। ধর্মশালা থেকে ওয়ার্ল্ড টি-20-র ভারত পাকিস্তান ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি করেছে হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটি। ঐতিহাসিক কার্গিল যুদ্ধ সহ পাকিস্তানের বিপক্ষে সংগঠিত সকল যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধার্থে ধর্মশালা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক ও বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের কাছে এমন দাবি জানিয়েছে হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সুখবিন্দর সিং সুখু। তিনি জানিয়েছেন, যুদ্ধে নিহত বেশ কিছু সামরিক অফিসার ও সৈনিকদের পরিবার এই হিমাচল প্রদেশে বসবাস করে। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে ধর্মশালা থেকে ১৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে হতে যাওয়া ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া উচিত। সেই সঙ্গে ধর্মশালায় বাকি ৮ ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ এবং ভারতের হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিহতদের পরিবারের কল্যাণে ব্যয় করার দাবি জানান সুখু। ইনজুরির কারণে মাসখানেক দলের বাইরে ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় ওয়ার্ল্ড টি-20-র আগে দলে ফিরতে আগ্রহী এই কিউই ব্যাটসম্যান। জানুয়ারিতে ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েন টেইলর। তবে মাসখানেক বিশ্রামের পর ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন কিউইদের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। সম্প্রতি নিউজিল্যান্ডের টি-20 ঘরোয়া লিগে সাউথ আইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে রস টেইলরের নর্থ আইল্যান্ড দল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড টি-20 আসরে মার্চের ১৫ তারিখে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টেইলরের প্রত্যাশা, এর মধ্যে পুরোপুরি ফিট হয়ে ব্যাট হাতে মাঠে ঝড় তোলার জন্য প্রস্তুত থাকবেন তিনি। পেশি শক্তির খেলা বক্সিং এ এগিয়ে যাচ্ছে পাকিস্তানের কিশোরীরাও। রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা এই খুদে বক্সারদের স্বপ্ন জাতীয় পর্যায়ের গণ্ডি ছাড়িয়ে একদিন আন্তর্জাতিক বক্সিং রিংয়ে নিজেদের আলো ছড়ানোর। বক্সিং মানেই পেশি শক্তির খেলা, আর এ কারণেই যুগ যুগ ধরে বক্সিং রিং এর আধিপত্য ধরে রেখেছেন পুরুষেরা। বিভিন্ন দেশে নারীরা অল্প বিস্তর বক্সিং এর চর্চা করলেও পাকিস্তানের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বক্সিং রিং এ নারীদের উপস্থিতি বেশ দুর্লভ। তবে গতানুগতিক প্রথা ভেঙে পুরুষদের পাশাপাশি পাকিস্তানের কিশোরীরাও আগ্রহী হয়ে উঠেছেন বক্সিং এ। চোখে স্বপ্ন একদিন লায়লা আলীর মতো রিং কাঁপানো বক্সার হয়ে দেশের গৌরব বাড়ানোর। নারীদের বক্সিং এর বিভিন্ন কলাকৌশল শেখানোর জন্য করাচিতে খোলা হয়েছে বক্সিং ক্লাব। প্রশিক্ষকদের মতে ভালো বক্সার হওয়ার জন্য ছোট থেকে নিয়মিত তালিমের প্রয়োজন, আর তাই ৭ থেকে ১৮ বছর বয়সী কিশোরীদের এই ক্লাবে নিয়মিত অনুশীলন করানো হয়।
সকালে স্কুলের পালা শেষ করেই খুদে বক্সাররা চলে আসেন ক্লাবে। ছোট ছোট হাতে মোটা মোটা গ্লাভস পরে চলে ঘন্টার পর ঘন্টা কঠোর অনুশীলন। ছোটবেলা থেকেই বক্সিং এর প্রশিক্ষণ নিচ্ছি, তবে আগে বাড়িতে নিয়মিত বক্সিং এর অনুশীলন না হলেও এখন ক্লাবে এসে নিয়মিত অনুশীলনের সুযোগ পাচ্ছি। আমার ইচ্ছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের একজন বড় বক্সার হওয়া। বেশ কয়েক বছর আগেও পাকিস্তানের বক্সিং রিংয়ে মেয়েদের দেখা না গেলেও পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট। কিছুদিন আগেই সরকারের সহযোগিতাতে করাচিতে শুধু মেয়েদের নিয়ে আয়োজন করা হয় বক্সিং প্রতিযোগিতার। সংশ্লিষ্টদের বিশ্বাস, এ ধরনের আয়োজন আরো বেশি হলে বক্সিং এ আগ্রহ বাড়বে কিশোরী ও তাদের পরিবারদের। বর্তমান সময়ে আমাদের দেশের নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে, তাই বক্সিং এ কেন পিছিয়ে থাকবে? এশিয়ান গেমস সহ স্থানীয় কিছু প্রতিযোগিতায় অল্প সংখ্যক নারী বক্সিং এ অংশ নিলেও এই সংখ্যা বাড়ানোর জন্য আমি চেষ্টা করছি। বক্সিং কোচ ইউনুস কামরানির বিশ্বাস, বক্সিং এর উন্নয়নে সরকারের যথাযথ সহায়তা পেলে পুরুষদের পাশাপাশি নারীরাও বহুদূর এগিয়ে যাবে। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। শুধু ব্যাট হাতেই বিরাট কোহলি অপ্রতিরোধ্য নন, গায়ক হিসেবেও তিনি অসাধারণ প্রতিভার অধিকারী। হ্যাঁ, গান গেয়ে মুগ্ধ করেছেন অনেককে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ভারতীয় হাই কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর সঙ্গে সুর মিলিয়েছেন কোহলি। বিখ্যাত লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। চলুন দর্শক দেখে আসি তারই এক ঝলক। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না কার্টার মাস্টার মুস্তাফিজ। টাইগার স্কোয়াডে ফিরলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে জিততে জোর দিতে হবে ব্যাটিংয়ে, মত বিশ্লেষকদের। এশিয়া কাপে ফাইনালে টিকিট পাবার দৌড়ে টিকে রইল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 7 উইকেটের জয় আফ্রিদির দলের। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মঙ্গলবার আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ইনজুরির কারণে খেলা অনিশ্চিত মালিঙ্গা, রোহিত শর্মার। এবং বিএসএল এর লোগো উন্মোচনের পর বেহাল দশা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। একতরফা সিদ্ধান্ত থেকে অনুষ্ঠান আয়োজনের দাবি উড়িয়ে দিলেন আয়োজকরা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।